4টি পর্যায়ের ভোট গতকাল শেষ হয়েছে, এখনো 3টি পর্যায়ের ভোট বাকি আছে। 2-3টে বিষয় বেরিয়ে এসছে। চতুর্থ পর্যায়ের ভোটে তৃণমূল কংগ্রেস মরিয়া হয়ে আবার হিংসার পথ ধরার চেষ্টা করেছে, যা প্রথম 3টি পর্যায়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেভাবে ব্যবস্থাপনা করেছিল এবং কোনো গন্ডগোল সেরকম ভাবে ঘটতে দেওয়া হয়নি। আমরা দেখলাম গতকাল কিভাবে ভোট দানে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে কৃষ্ণনগরে, অন্যত্র আবার হিংসার ঘটনা ঘটেছে। তৃণমূলকে খুন করেছে কেতুগ্রামে আগের দিন, এবং ওদের গোষ্ঠীদ্বন্দ্ব তাকে কাজে লাগিয়ে কোথাও কোথাও বিজেপি তৃণমূল একে অপরের প্রকাশ্যে নোংরামিতে নেমে এসছে, যেটাকে সাম্প্রদায়িক উস্কানিতে পরিণত করা হয়েছে। আর ভেতরে ভেতরে বিপদ বুঝে ভোট ট্রান্সফার করার চেষ্টা করেছে বেশ কয়েকটি কেন্দ্রে। ভোটের দিন বোঝা যাচ্ছিল না কে বিজেপি আর কে তৃণমূল, অথচ আমরা বর্ধমানে দেখলাম কে হিন্দু কে মুসলমান, সেটা বিজেপি আর তৃণমূলের নেতারা বোঝানোর চেষ্টা করছেন। গোটা দেশের নির্বাচনে আমরা সবাই দেখছি, জানছি, গোটা দেশের এমনকি মিডিয়াও বলতে আরম্ভ করেছে এখন যে বিজেপির হাওয়া পাতলা হচ্ছে। কিছুতেই যারা 400 পার বলেছিল তারা হাফওয়ে মার্ক পার হবে কিনা সেটাতে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে। আর হাওয়া মোরগের মতো মমতা ব্যানার্জি অমনি একদিকে আবার ইন্ডিয়া ব্লকের কথা বলছেন, নির্লজ্জের মতো অ্যাকিউজ করেছেন জাতীয় কংগ্রেসকে, সিপিআইএমকে, বামপন্থীদেরকে। একদিকে মোদীকে প্লিজ করার জন্য তার পুরনো ভূত আবার মাথায় চেপেছে, মালপোয়া খাওয়াবেন বলেছিলেন, খাইয়েছিলেন বাজপেয়ীকে, এখন মোদীকে রান্না করে খাওয়াতে চাইছেন। এগুলো এরকম আবল তাবল নয়, এগুলো পাগলের প্রলাপ নয়, এগুলো তার পলিটিক্যাল ডিসকোর্স। তিনি কোনো নীতিগত অবস্থান নিতে পারেন না, নীতিগত কথা বলতে পারেন না। ভোট হচ্ছে রুটির প্রশ্নে, রুজির প্রশ্নে, বেকারির প্রশ্নে, কাজের প্রশ্নে, শিক্ষার প্রশ্নে, স্বাস্থ্যের প্রশ্নে, দেশের ঐক্যের প্রশ্নে, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে উনি সেখানে তামাশা করতে চাইছেন। আমরা আরএসএস বিজেপি বিরুদ্ধে এটাই বলছি যে আমিষ তাকে তুমি জোর করে নিরামিষ কেন বলবে? কে কি খাচ্ছে এটা নিয়ে তুমি জোর করতে হবে না। যেমন এটাতে এমন নয় নিজের বেলায় আনো খাই পরের বেলা আহ্লাদ্য ভাই। তাহলে যে আমিষ তাকে যখন আরএসএস মোদি বিজেপি যদি বলে নিরামিষ হতে, সেটা যেমন অন্যায়, তাহলে যিনি নিরামিষ তাকে উনি কেন মাছ খাওয়াবেন? এমনিতে তিনি সবসময় বলেছেন আমি ডিম শুদ্ধ খেয়েছি, আলু শুদ্ধ খেয়েছি, আর হাত তার মাছের প্রীতি বাড়ানো। এরা হচ্ছে বেড়াল তপস্বী। ভাইপো হঠাৎ সিএ নিয়ে আসলো, প্রথম থেকে কেন্দ্রের মন্ত্রী বিজেপি, আরএসএস এবং তৃণমূল চেয়েছিল এই ভোটটা সিএ এনআরসির মতো, যাতে 2021-এর অ্যাকশন রিপ্লে হয়। শুধু মানুষ দেখেছেন যে কিরকম একটা ফাঁদ এবং ফাঁক। আমরা বারবার বলেছি, তাহলে এখন যদি বলে সিএ কে সাপোর্ট করছি, বিজেপি যে বিভাজনের যে নীতি তাকে সমর্থন করছি, তৃণমূল যদি বলে, তাহলে এত ক্যা ছিচি করার কি দরকার ছিল? রাস্তায় দাঁড়িয়ে ক্যা ছিচি করছিলেন। আর এখন যেই উত্তরের ভোট হয়েছে, মধ্যবঙ্গের ভোট হয়েছে, যে দক্ষিণবঙ্গে এসছে, বনগায় গিয়ে বলা হচ্ছে আমরা সিএ কে সমর্থন করি। আমরা তো সিএ কে ইন্ডিয়া ব্লক তো নীতিগতভাবে বিরোধিতা করেছে, এবং এটা আরএসএস বিজেপি স্লোগান। সিএ কেন করেছে? টু অ্যাকমপ্লিশ দি আনফিনিশড টাস্ক অফ পার্টিশন। তারা দেশভাগের যে স্কার আছে তাকে তুলে ধরে বাঙালি জাতিসত্তা, যেটা অখণ্ড জাতিসত্তা, তাকে বিভাজিত করতে চাইছে এবং নাগরিকতাকে হাতিয়ার করে নিয়ে তারা বোঝাতে চেয়েছিল। কিন্তু
সেই মতুয়া সম্প্রদায়ের মানুষ, সেই সাধারণ যারা এসছেন পূর্ব বাংলা থেকে, তারা এখানে যারা দীর্ঘদিন বসবাস করছেন, তারা কেউই সিএ যে রুলস বেরোলো, এত ঢাকঢোল পিটিয়ে এত অপেক্ষা করার পরে একজন আবেদন করেননি। তাতেই তো বিজেপির মুখে গোবর লেপে দিয়েছেন। যে বিজেপির নেতারা বলেছিল, এমএলএ মন্ত্রীরা বলেছিল যে আমি অ্যাপ্লাই করব, সেও অ্যাপ্লাই করেনি। আমরা আসামে দেখেছি কি ঘটছে, ভোটের পরে আবার ডিটেনশন কেন, আবার সেখানকার মানুষের উপর দুর্দিন নামিয়ে আনা হয়েছে। বুলডোজার পলিটিক্সের প্রাথমিক পর্ব। তাহলে নিজে বাঁচার জন্য তিনি এই ধরনের কনফ্লিক্টিং ইস্যুসগুলোকে সামনে নিয়ে আসার চেষ্টা করছেন, যেটা মারাত্মক হবে। এই মমতা ব্যানার্জি ভোটার লিস্ট ডেপুটি স্পিকার আটওয়ালের মুখের উপর ছুঁড়ে ফেলেছিলেন আজ থেকে 2 দশক আগে, যে ভোটার লিস্টে বাংলাদেশের নাম আছে। তখন তিনি আতবানি বাজপেয়ীর কোলে, ইন্ডিয়ার পার্টনার, ইউপিএ গভর্নমেন্ট চলছিল। আমরা জানি তার 2 দশক আগে আসামে মঙ্গলদৈ উপনির্বাচন ছিল। মঙ্গলদৈ বিধানসভার উপনির্বাচনের সময় অসমীয়া জাতীয়তাবাদীরা তখন বলেছিল এখানে বাংলাদেশি ভোটার আছে এই লিস্টে, এই জন্য উপনির্বাচন হতে দেব না। তাহলে কিভাবে নির্বাচনের সময় এই ধরনের স্ফুলিঙ্গকে ব্যবহার করা হয়, যা ভবিষ্যতে দাবানল হিসেবে দেখা দেয়, সেটা পরবর্তীকালে আসামে আমরা দেখলাম। জাতি দাঙ্গা, বাঙালি বিতরণ, এবং তারপরে এনআরসি, তারপরে ডিটেনশন ক্যাম্প শুরু হয়েছিল ডি ভোটার দিয়ে। উনি এই বাংলাকেও সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, শুধুমাত্র আরএসএস এর পে রোলে থাকার জন্য। এটা বাংলার মানুষ তাকে ক্ষমা করবে না। আর ভাইপোকে দিয়ে বাঁচাতে হবে ওকে, ভাইপো বাঁচার জন্য বলেছে। আমরা আজকে দেখেছি কয়লা পাচার কাণ্ডে কিভাবে সিবিআই এর চার্জশিট থেকে অভিষেক ব্যানার্জির নাম বাদ দেওয়ালেন মমতা ব্যানার্জি, আরএসএস এবং মোদীকে ধরে, অমিত শাহকে ধরে। আর আজকে দেখলাম লালাকে, যে একজন কিংপিন কয়লা পাচারের, একজন তো অভিষেকের প্রাণের বন্ধু, যার টাকা পয়সা দিয়েছিল সে তো পগার পার। যে পথে মেহুল চোকসি, যে পথে বিজয় মালিয়া, যে পথে নীরব মোদীরা গেছে, মোদীর ঘনিষ্ঠরা, সেই পথে সেও গিয়েছে। আর এখানে যে ছিল তাকে সারেন্ডার করে সঙ্গে সঙ্গে জামিন। তাহলে এত কয়লা পাচার নিয়ে এত গন্ডগোল, এত প্রচার, এত কিছু আমরা দেখলাম কিভাবে ভোট করানোর জন্য বাঁকুড়ায় তাকে জামিন করানো হলো। এতদিন সে পালিয়েছিল। সব কুছ দেখতে হয়, এখন লোকের কাছে স্পষ্ট হচ্ছে। আর এই ভাইপোর বউকে বাঁচানোর জন্যই তো মমতার এত কারবার, বিজেপির পায়ে ধরা, রাজ্যকে বাজি ধরা। যে কোনো একটা সাধারণ নাগরিকের যদি 2টো পাসপোর্ট থাকে, 2টো আধার কার্ড থাকে, 2টো প্যান কার্ড থাকে, তাহলে সেগুলো হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ। তাহলে ভাইপো বউয়ের 2টো আধার কার্ড, প্যান কার্ড কি ভিত্তি থাকে, সেখানে কি অ্যাকশন নিচ্ছে, এবং 2টোই সচল, যেটা আইনত অপরাধ। তাহলে এই অপরাধীরা অপরাধ করে চলেছে কারণ সাইয়া ভাই কোতওয়াল ডর কাহেকা, দিল্লিতে এমন চৌকিদার বসে আছে যাকে মমতা ব্যানার্জি মোটামুটি তুষ্ট করে রাখলে হবে। আর অন্যদিকে ভোটকে কেন্দ্র করে আবার হিন্দু মুসলমান, গতকাল মন্তেশ্বরে আমরা দেখেছি, বর্তমানে আমরা তার আগে বেলডাঙ্গায় দেখেছি, বহরমপুর কেন্দ্রে রামনবমীর সময়। কিন্তু বাংলার মানুষ এখন হিন্দুর বিরুদ্ধে মুসলমান, মুসলমানের বিরুদ্ধে হিন্দু নয়, উত্তরের বিরুদ্ধে দক্ষিণ, দক্ষিণের বিরুদ্ধে উত্তর নয়, পূবের বিরুদ্ধে পশ্চিম, পশ্চিমের বিরুদ্ধে পূর্ব নয়, বাঙালি অবাঙালির মধ্যে দাঙ্গা নয়। তারা চাইছে সবাই মিলে চোর চোরটাদের বিরুদ্ধে। আর সেই চোর সে বিজেপির ঝান্ডা নিয়ে করুক বা তৃণমূলের ঝান্ডা নিয়ে করুক বা ঝান্ডা বদল করে করুক, একটা করে ভোটের পর্যায়ে এগোচ্ছে। ক্রমাগত বাংলার মানুষ বিজেপি এবং তৃণমূলের প্রতি তাদের যে অসন্তোষ, তাদের যে রাগ, তাদের যে ক্ষোভ, সেটাকে প্রকাশ্যে নিয়ে আসছে। সন্ত্রাসের ভয় থেকে মুক্ত হয়ে মানুষ ভোট দিচ্ছে। এখন আজকে আমি ডায়মন্ড কেন্দ্রে গিয়েছিলাম, যেখানে গতবারে ফুয়াদ হালিম, যেখানে সিপিআইএম প্রচার করতে গিয়ে বারবার আক্রান্ত হয়েছে। এই যে যেমন সায়েন্স শাহজাহান, জাহাঙ্গীর এসব পোষা আছে, যারা টাকার কালেক্টর, যারা এঘাট ওঘাট করে কালীঘাটে পাঠায়, 4টে পুলিশের থানার অফিসারদের নিয়ে ঘোরাফেরা করে,
সেই বজবজে সেই ফলতায় আমরা গিয়েছিলাম। মানুষ আমাকে আগে বার্তা দিন, আপনারা যাচ্ছেন, ওখানে গেলে তো ওদের সাম্রাজ্য, ওখানে তো মুক্তাঞ্চল, ওখানে আক্রমণ করবে। সাধারণ মানুষ এগিয়ে এসছেন এবং ওদের কোনো সাহস হয়নি আমাদের মিছিলে বাধা দেবে। পুলিশকে দিয়ে সিপিআইএম এর পোস্টার লাগানো হবে না নিষেধাজ্ঞা করেছে গোটা রুট ধরে। তাহলে একদিকে গণতন্ত্রের কথা বলছেন আর অন্যদিকে গণতন্ত্রকে সর্বনাশ করছেন। মানুষ এই গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করবে যারা গত 2014 পর থেকে ভোট দিতে পারেনি, কোনো কোনো ক্ষেত্রে 2012 পর থেকে ভোট দিতে পারেনি, তাদেরকে আহ্বান জানাবো আপনারা ভোট দেবেন এবং শান্তিতে দেবেন, শান্তির জন্য দেবেন। গোটা দেশে এবং এ রাজ্যে আমরা শান্তিকে পুনঃপ্রতিষ্ঠা করতে চাই এবং শান্তির জন্য আমাদের আসলে সম্প্রীতি দরকার এবং ঐক্য দরকার। তবেই আমরা আমাদের রুটি রুজি হকের কথা বলতে পারবো এবং লড়ে নিতে পারবো। সংসদে দাঁড়িয়ে যাতে আমাদের কথা, রাজ্যের কথা, মানুষের যন্ত্রণা ব্যথা বেদনার কথা এবং তার উপশমের পথ খুঁজে বার করা যায়, নীতি নির্ধারণ করা যায়। এবং যেখানে বিজেপি হালে পানি পাচ্ছে না, সেখানে তৃণমূল ক্রমাগত বিজেপির দিকে সরছে নীতিগতভাবে। আরএসএস আগেই বলেছে বাম না আসার জন্য দরকার হলে তৃণমূলই ভালো, কিন্তু তৃণমূলকে মানুষ পছন্দ করছেন না। এক একটা ধাপে বাম এবং কংগ্রেসের সমর্থন বাড়ছে। আগামী কয়েকদিনও আমাদের কর্মীরা দাঁতে দাঁত চেপে মাটি কামড়ে লড়াই করবেন। অনেক মানুষ যারা বাম এবং কংগ্রেসের কর্মী নন, তারাও এই অভিযানে সামিল হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাবো। এবং আগামী কয়েকদিন এই প্রচন্ড দাবদাহের মধ্যে, গরমের মধ্যে নির্বাচনী প্রচারে তারা অংশগ্রহণ করবেন। তার সঙ্গে দাঁড়িয়ে বাম এবং কংগ্রেসের প্রার্থীদের জয়ী করবেন। গণতন্ত্রের প্রতি কোনো ন্যূনতম কোনো আস্থা আছে? যেটা আমি বললাম সেটাই তো হবে। তাহলে মস্তামি গুন্ডামি করে মুক্তাঞ্চল, তাহলে সন্দেশখালীতে যা শাহজাহান করেছিল আর নানুরে যা করছে আর ডায়মন্ড যা অভিষেক আর জাহাঙ্গীর করছে, তফাৎ আছে। কিন্তু ইউ শুড নো দ্যাট তৃণমূল যেমনটা চাইছে তেমনটাই হবে, এমন ভরসা রাজ্যের মানুষের নেই। মিডিয়া কারো কারো থাকতে পারে। তাহলে বুঝতে পেরেছো, সিএ কে সমর্থন করা, বিজেপি যদি নাম্বার কম থাকে তাহলে মোদির সঙ্গে গিয়ে হাত মেলানো, মমতার এই বার্তা কাজ তো করছে কোথাও। এটা অনেক পুরনো খবর, রিপোর্টটা এখন জমা দিয়েছে। কিন্তু ভোট হচ্ছে মানুষের অধিকার প্রয়োগ করবে তৃণমূল বিজেপি, যাতে মানুষের প্রয়োগ না করে তার জন্য গোটা দেশে সেই ব্যবস্থা করেছে। এখানে রাজ্যপালের কি কাজ? পঞ্চায়েত নির্বাচনে এই ঘরে তোমরা বারবার রাজ্যপালকে নিয়ে এসেছিলে না, জোর করে ঢুকিয়েছিলেন না প্রচারের মধ্যে, টেলিভিশন ক্যামেরার মধ্যে, আর উনিও ঢুকেছিলেন না। তারপর কোথায় গেছিলেন? হাফিস। যেহেতু বিজেপির অপদার্থ নেতারা বিজেপিকে রিপ্রেজেন্ট করতে পারছে না, তাহলে কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসেবে, বিজেপির এজেন্ট হিসেবে রাজ্যপাল, আর তৃণমূলও রাজ্যপালকে কাকতারুয়া দেখে তার উপরে অ্যাটাক করছে, যেহেতু মোদির উপরে, নাড্ডার উপরে তারা প্রচার করবে না, অমিত শাহকে বলবে না, বিজেপির কোনো নীতিগত অবস্থানের বিরুদ্ধে বলবে না। এই জন্য তারা এই ধরনের নোংরামিতে নেমে এসছে। সে রাজ্যপালই নোংরামি করুন আর রাজ্য সরকারই করুন। বাংলার রাজনীতি এতটা নিচে ছিল না। মমতা ব্যানার্জি চপলা সর্দার আমরা জানি না, তাপসী মালিক আমরা জানি না। আর যেখানে নির্যাতন হয়েছে হাঁসখালিতে, সেখানে 5 দিন ধরে এফআইআর নেয়নি পুলিশ, তৃণমূল আর বিজেপি ছিল বলে দোষী। এখন তদন্ত হয়েছে। ময়নাগুড়ি থেকে শুরু করে আমেদপুর পার্কস্ট্রিট কাণ্ডে এখন অপরাধী ধরা পড়েছে। হঠাৎ করে এখন কেন নিয়ে আসা হচ্ছে এই ইস্যুগুলোকে? বিজেপি আর তৃণমূল কখনো নকল, কখনো হচ্ছে ফেক ভিডিও নিয়ে আসার চেষ্টা করছে। কারণ যখন আমরা বলছি বেকারি, বেকার ছেলেমেয়েদের কাজের প্রশ্ন, রুটির প্রশ্ন, জিনিসপত্রের দামের প্রশ্ন, বিদ্যুতের মাসুলের প্রশ্ন, কৃষকের ফসলের দামের প্রশ্ন, সারের কালোবাজারির প্রশ্ন, পানীয় জলের সমস্যা, জীবন জীবিকার সমস্যা, তখন সবসময় এরকম হয় রেসিডেন্সি, প্যালেস,
এবং রাজভবন কিছু বসঙ্গতদেরকে নিয়ে কিছুটাকে পাল্টাতে চায়। যে নামটা আমি বলিনি, তুমি কেমন নামটা খুঁজে দিয়েছো বলো প্রশ্নের মধ্যে, ভালো বলো। আমি বললাম বিজেপি এবং তৃণমূল ভোটকে কেন্দ্র করে, ভোটের আগে এবং পরে বিষয়টাকে হিন্দু মুসলমান দাঙ্গা বাজার চেষ্টা করছে। তুমি স্বাভাবিকভাবে দিলীপ ঘোষের নাম নিয়ে আসলে, স্বাভাবিক হিন্দু মুসলমান দাঙ্গাবাজ করা হয়, বিজেপির নেতার সামনে আসবে, তৃণমূলের সামনে আসবে, আমরা তার প্রতিবাদ করলাম, বললাম। এবার ইলেকশন কমিশনের দেখার কাজ, রাজ্য সরকারের দেখার কাজ। তারা তো চাইছে ভোটটাকে যাতে আসল যে এজেন্ডা তার থেকে বাইরে গিয়ে যাতে ধর্মের নামে মন্দির মসজিদ দিয়ে শুরু হয়েছিল সেখানে নিয়ে যেতে চাইছে। তো আমি আবার বললাম, বাংলার মানুষ এভাবে হিন্দু আর মুসলমান নামে লড়তে চাইছে না। বিজেপি তৃণমূলের খুব খারাপ অবস্থা, তাহলে এতদিনে দাঙ্গা হয়ে যেত। তো তারা চোর চোরটাদের বিরুদ্ধে লড়তে চাইছে, আর চোর চোরটারা মানুষকে ভাগ করতে চাইছে। আচ্ছা, উনি 1 নম্বর মিথ্যাচারী, এটা সবাই জেনে গেছে, তুমি এখন জানো না? এখন লোকে ডিলিট করে দিচ্ছে তার নাম, তুমি এখন রেখেছো তোমার মোবাইলে। ইলেকশন কমিশনকে সীতারাম ইয়েচুরি পার্টির সেক্রেটারি ইতিমধ্যে চিঠি পাঠিয়েছে এই ধরনের অভিযোগ নিয়ে। এবং আমরা চাই না যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন আমাদের রাজ্যের নির্বাচন কমিশনের মতো বসনবদ্ধ হয়ে যায়, যেটা পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছিলাম। তিনি নিজে এ ব্যাপারে খুব সচেতন, কারণ তিনি পঞ্চায়েতের সময় কাউন্টিং কিভাবে পাল্টায়, বাক্স কিরম পাল্টায়, ব্যালট পেপার কিরম পাল্টায়, বাইরে কিরম ছুড়ে ফেলে দেওয়া হয়, এসব করেছেন। ভোটে কারসাজি বিজেপি এবং তৃণমূল কি করেছে সেটা দেশের মানুষ জানে। কিন্তু মেন আর মোর পাওয়ারফুল দ্যান দ্য মেশিন। মানুষের মেজাজ বিগড়ালে মেশিনটা ঠিক করতে পারে না। পঞ্চায়েত নির্বাচনে উনি এই জন্য ব্যালট পেপার সব কোথাও জলে ঢেলে দিয়েছিলেন, কোথাও ফেলে দিয়েছিলেন, এবং অফিসারদের দিয়ে কারচুপি করেছিলেন নির্বাচনের গণনায়। ওই জন্য এই কথা বলছেন। এবারে আমরা স্ট্রং রুমে কড়া পাহারার ব্যবস্থা রেখেছি এবং ইসিআইকে বলেছি ভোটের পরে এতদিন পরে কাউন্টিং হবে, যাতে সে কোনো ম্যানিপুলেট না হয়। এবং সে ব্যাপারে সমস্ত বিরোধী দল এবং ইন্ডিয়া ব্লক ভিভিপ্যাটের ব্যাপারে সুপ্রিম কোর্টে গিয়েছে, এবং সেখানে তৃণমূল যায়নি। আমরা কংগ্রেস, সিপিআইএম, বাকি আপ সব দলই আমরা গিয়েছি, ইলেকশন কমিশনের কাছে গিয়েছি। ইলেকশন কমিশন রেসপন্ড করছে না বলে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি। ওনার সার্কিট তো এভাবে তৈরি হয়েছে মাথার, শর্ট সার্কিট হয় তো, যেখানে যেখানে সিগন্যাল চলে যায় আর কি, ওরা ফিউজ হলে আরো হয়। আগে জানতাম উনি কনফিউজ, এখন বুঝছি ওনার ব্রেনের সার্কিটটা ফিউজড হয়েছে। গত 10 বছর ধরে ওখানে মুক্তান চলেছে। নিরাপদ সর্দার ওখানকার এমএলএ যখন বিধানসভায় দাঁড়িয়ে বলছিল এই জমি দখলের কথা, নোনা জল ঢোকানোর কথা, লুটের কথা, নির্যাতনের কথা, তখন তার সাকরেত সোনালী গু, এখন যে বিজেপির নেত্রী, ডেপুটি স্পিকার, তাকে দিয়ে মাইক কেন বন্ধ করেছিলেন? চিট ফান্ডের কথা যখন অ্যাসেম্বলিতে বলছিল দেবলীনা হেমব্রম, গৌরাঙ্গ চ্যাটার্জি, তখন কেন অ্যাসেম্বলির মধ্যে তাকে মারা হয়েছিল? কেন পিজি হাসপাতালে চিকিৎসা করতে দেওয়া হয়নি? তারপর উনি বলেছিলেন বিরোধী শূন্য, তারপর বিধানসভা বিরোধী শূন্য করেছেন, নিজের তৃণমূল বিজেপিকে সাজিয়ে সেখানে উপস্থিত করিয়েছেন, নাটকে যেরকম সাজানো হয়। সন্দেশখালী তো তাই হয়েছে। আজকে দাঁড়িয়ে সেখানকার মানুষ বিক্ষোভে ফেটে পড়েছেন। মহিলারা বিশেষত মমতা ব্যানার্জি নিরাপত্তা সর্দারকে বাঁশদ্রোণী থেকে তুলে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দিলেন, প্রত্যেক ঢোকালেন, আর এখন উল্টোটা কথা বলছেন। একটা সন্দেশখালী না, আর বিজেপি শুধু সন্দেশখালী বলছে আর তোমরা বলছো। গত 10 বছর ধরে বাংলার টেলিভিশন চ্যানেল, খবরের কাগজগুলো সন্দেশখালী নিয়ে কোনো রিপোর্ট করেনি কেন?
মমতা বলেনি বলে? আমরা তো পয়সা দিয়ে কাগজ কিনি, আমরা তো টেলিভিশন চ্যানেলে কেবলে তো টাকা দিই। তাহলে এত অন্যায় এখন যখন বলা হচ্ছে, সেই অন্যায় সম্পর্কে সংবাদ মাধ্যম কেন চুপচাপ ছিল? যেমন আজকে ডামরাবাড়ি চুপচাপ আছে, ফলতা নিয়ে, বজবজ নিয়ে কেন বলা হচ্ছে না সে কি অন্যায় হচ্ছে সেখানে? কিরম মুক্তাঞ্চল তৈরি করেছে শুভেন্দু আর অভিষেক মিলে। শুধু সন্দেশখালী নয়, শুধু ডামরাবাড়ি নয়, এরকম প্রত্যেকটা জেলায় কয়েকটা বুথ, কয়েকটা অঞ্চল, কয়েকটা এরিয়া এভাবে মুক্তাঞ্চল তৈরি করেছে, যেখানে দাঁড়িয়ে স্মাগলিং, যেখানে দাঁড়িয়ে সমস্ত রকমের অন্যায়, অপরাধ, গাঁজা চাষ, ফেন্সিডিল, যেখানে দাঁড়িয়ে ধর্ষণ, নির্যাতন এবং পুলিশের চোখের সামনে। বরঞ্চ তৃণমূলের যে লোকরা এটা বিরোধিতা করছে বা করেছে, তাকেও মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এই জন্য তো মমতা ব্যানার্জি বিরোধী শূন্য করতে চেয়েছিলেন, এই জন্য তো মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখতে বলেছিলেন, এই জন্য তো বলেছিলেন যে কোন কাগজ পড়বে আর কোন কাগজ লাইব্রেরিতে রাখবে আর কোনটা রাখবেন উনি ঠিক করে দেবেন। গণতন্ত্রকে হত্যা করা এই জন্যই, যাতে দাঁড়িয়ে লুট অবাধে চলে। গোটা দেশের মোদিও তাই করছে, এখানে মমতাও তাই করছেন। গণতন্ত্রকে ধ্বংস করা হয় কারণ মানুষের যদি কথা বলার অধিকার, প্রতিবাদ করার অধিকার, সত্য কথা বলার, হক চাওয়ার এবং সত্যকে লেখার, বলার ক্ষমতা যদি হারিয়ে ফেলে মানুষ, তাহলে সেখানে মিথ্যার রাজত্ব কায়েম হয়, লুটের রাজত্ব কায়েম হয়। তার উদাহরণ সন্দেশখালী। আমি চাইবো খবরের কাগজগুলো আগে যেরকম করতো, অন্তর তদন্ত করে সব বার করতো না, বার করুক সেগুলো। ইয়েলো জার্নালিজমকে বাদ দিয়ে আগে সেরকম নাট্যরূপ দিয়ে টেলিভিশন চ্যানেলে দেখানো হতো, সত্যকে উদ্ঘাটন করার জন্য সেগুলো করুক। ইনভেস্টিগেটিভ জার্নালিজম কোথায় গেল? যে পুলিশ যদি ইনভেস্টিগেট না করে, তাহলে আমরা যেমন পাহারায় পাবলিক করেছিলাম তবে তো সব জানা গেল, আমরা যেমন নজরে পঞ্চায়েত করেছিলাম তবে তো নজরে এলো। তাহলে আমরা চাইবো সংবাদ মাধ্যমগুলো একটু দুটো ইনভেস্টিগেটিভ জার্নালিজম দেখা। কালকে অধীরবাবু বলেছেন না, তারপরে প্রশ্ন থেকে যায়। উনি কদিন আগে বলেছিলেন 40 পাবে না কংগ্রেস। আমি তো বললাম এরা, আমরা হাওয়া মোরগ জানতাম, এ তো হাওয়া মুরগি। তো একটা হলো যে হাওয়াটা বুঝতে পেরেছে, কিন্তু উনি তো ট্রেন থেকে নিজে নেমে গেলেন। আমি এখানে বলেছিলাম না, যখন ইন্ডিয়া ব্লক ঘোষণা হয়েছিল, তোমরা বললে কেন? অনেকে ট্রেনে হাওড়া স্টেশনে ওঠে, কিন্তু কেউ যদি আসানসোলে, দুর্গাপুরে নেমে যায়, এখন তো রিজার্ভেশন শহর হয়ে গেছে, উনি কি ট্রেনের ছাদে উঠবেন? উনি নিজে ডিমটাকে ফাটিয়েছেন, এখন তাতে তা দিতে চাইছেন, বাচ্চা বেরোবে। ধন্যবাদ।